হে লার্নার, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু বায়োরুটস একাডেমি। আমি কিরণময় মুখার্জি। আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছিলে অরিজিন অফ লাইফ আর বেসিক্স অফ বায়োলজি সম্পর্কে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখা নিয়ে। তো টুডেস টপিক ইজ ব্রাঞ্চেস অফ বায়োলজি। সো দেরি না করে লেটস ড্রপ ইনটু দ্য টপিক। তো এবার আমরা জীববিদ্যার কিছু গুরুত্বপূর্ণ শাখা সম্পর্কে জেনে নেব, লাইক বটনি, উদ্ভিদবিদ্যা, জুলজি, প্রাণীবিদ্যা, জেনেটিক্স, জিনতত্ত্ব, মাইক্রোবায়োলজি, অণুজীববিদ্যা, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, আমাদের দেহের অঙ্গ এবং তাদের কাজ, ইকোলজি, বাস্তুবিদ্যা। সো এগুলো সম্পর্কে যদি আমরা কিছু ডিটেলসে জেনে নিই, খুব ডিটেলস দেবো না কারণ আমি চাই না ভিডিওটা অনেক বড় হয়ে যাক। তো ফার্স্টে বটনি বা উদ্ভিদবিদ্যা। তো এখানে সিম্পল, আমরা উদ্ভিদ নিয়ে পড়াশোনা করব। উদ্ভিদের গঠন, বৃদ্ধি, প্রজনন, এছাড়া কি, এছাড়া উদ্ভিদের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের পরিবেশগত ভূমিকা কি, এছাড়া উদ্ভিদরা কিভাবে খাদ্য তৈরি করছে, উদ্ভিদরা কিভাবে অক্সিজেন প্রডিউস করছে এবং উদ্ভিদ থেকে কি করে আমরা ওষুধ পেয়ে থাকি এবং সেটা মানুষের কি কি উপকারে লাগে, সেই সম্পর্কে সমস্ত ডিটেলস স্টাডি আমরা বটনিতে করে থাকি। জুলজি, জুলজি বলতে কি বলা হচ্ছে, প্রাণীবিদ্যা। তো এখানে আমরা প্রাণী জগৎ সম্পর্কে পড়াশোনা করি, তাদের আচরণ, তাদের গঠন, তাদের শ্রেণীবিন্যাস, তাদের বিবর্তন, কিভাবে তারা সৃষ্টি হয়েছে, কিভাবে তাদের বিবর্তন হয়েছে। এছাড়া পরিবেশগত তাদের কি ভূমিকা রয়েছে পরিবেশে, এবং মানুষের স্বাস্থ্য ও গবেষণায় প্রাণীদের কি কি ভূমিকা রয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা কিন্তু এই সাবজেক্টটাতে পড়ে থাকি। এরপর কি রয়েছে, জেনেটিক্স বা জিনতত্ত্ব। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। দেখো, আমাদের সবাইকেই নিশ্চয়ই আমাদের পরিবারের কারুর না কারুর মতো দেখতে। তোমাকে হয়তো তোমার মায়ের মতো দেখতে, তোমাকে হয়তো তোমার বাবার মতো দেখতে, বা তোমাকে বাবা মা কারুর মতো দেখতে নয়, হয়তো তোমার ঠাকুরদার মতো দেখতে। সো এই যে ঘটনাগুলো চলছে, বা কারুর মতোই দেখতে নয়, তোমাকে তোমার মতো দেখতে। সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঘটছে এই জেনেটিক্সের জন্য, জিনের জন্য। এই যে আমরা আমাদের বাবা-মার কিছু বৈশিষ্ট্য পাই, চারিত্রিক বৈশিষ্ট্য পাই, এগুলো সব কিন্তু এই জিন নামক জিনিসটা দিয়ে কিন্তু আসে আমাদের শরীরে। এগুলো সম্পর্কে যখন আমরা ক্লাসে পড়বো, তখন জানতে পারবো। তো ফার্স্টই হচ্ছে ডিএনএ সম্পর্কে আমরা জানবো, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এরপর কি রয়েছে, জিন, বংশগতি, জিন ও বংশগতির সম্পর্কে ধারণা, ডিএনএ কিভাবে ক্যারেক্টারগুলোকে ক্যারি করে, এছাড়া মিউটেশন কি, ভ্যারিয়েশন কি, এবং আধুনিক যে বায়োটেকনোলজি আছে সেই বায়োটেকনোলজির পেছনেও কিন্তু জেনেটিক্সের ভূমিকা অপরিসীম। এরপর কি রয়েছে, মাইক্রোবায়োলজি, যেটা হচ্ছে অণুজীববিদ্যা। মানে কি, যে সমস্ত জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাই না। ধরো একটা হাঁস, তাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, বাট একটা ভাইরাস, তাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। তো এখানেই হচ্ছে যে নর্মাল জুলজি আর মাইক্রোবায়োলজির মধ্যে পার্থক্য। ওই হাঁসটাকে নিয়ে যখন আমরা কিছু ডিটেলস স্টাডি করব, তখন সেটা জুলজির মধ্যে পড়বে। কিন্তু যদি ওই ভাইরাসটাকে নিয়ে পড়তে যাই, তখন আমরা চলে আসবো মাইক্রোবায়োলজিতে। অর্থাৎ কি, যে সমস্ত জীবদের আমরা খালি চোখে দেখতে পাই না, যারা আণুবীক্ষণিক, তাদেরকে নিয়ে যখন কোনো পড়াশোনা করা হয়, তখন সেটা চলে আসে মাইক্রোবায়োলজির আন্ডারে। অর্থাৎ কি, অতি ক্ষুদ্র জীবের অধ্যয়ন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এগুলো এই জীবের আন্ডারে পড়ছে। রোগ সৃষ্টিতে তাদের কি ভূমিকা, অবশ্যই রোগ সৃষ্টিতে এদের প্রচুর ভূমিকা রয়েছে। অ্যান্ড সার্টেনলি রোগ প্রতিরোধেও এদের অনেক ভূমিকা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এছাড়া ভ্যাকসিনেশন, অ্যান্টিবায়োটিক, ফার্মেন্টেশন এবং চিকিৎসা ও শিল্পে এদের কি ভূমিকা রয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। এরপর কি রয়েছে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। দেখো, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। স্পেশালি মেডিকেল সায়েন্সে যারা আছো তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপরেই বেস করে গোটা সাবজেক্টটা দাঁড়িয়ে আছে। সো আমাদের শরীরে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, লাইক হাত, পা, চোখ, মুখ, নাক, ব্যাস হয়ে গেল, না মোটেই হয়নি। তো এগুলো তো আমরা বাইরে থেকে দেখতে পাই। এছাড়াও আরো কিছু অর্গান রয়েছে যেগুলো আমাদের শরীরের ভেতরে থাকে। নিশ্চয়ই আমি আমাদের হাতকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, পাঁচটা আঙুল, সব ফাইন। বাট আমি কি আমার হার্টকে দেখতে পাচ্ছি? হৃৎপিণ্ডকে তো দেখতে পাচ্ছি না, ওটা আমাদের ভেতরে আছে শরীরে। সো আমাদের, তো এই যে ভেতরে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, কিডনি, লিভার, তো এই যে সমস্ত যে অঙ্গগুলো রয়েছে, এগুলোকে বলা হয় অন্তঃস্থ অঙ্গ। আর কি, হাত, পা ইত্যাদি অঙ্গগুলোকে বলা হচ্ছে বহিঃস্থ অঙ্গ। তো এই অন্তঃস্থ এবং বহিঃস্থ প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে আমরা যখন পড়বো, তাকে বলা হচ্ছে অ্যানাটমি। আর এই অঙ্গগুলো কিভাবে কাজ করছে, আমাদের বেঁচে থাকার জন্য সেই অঙ্গগুলোর কি ভূমিকা রয়েছে, তারা কিভাবে ফাংশন করছে, এইগুলো যে সাবজেক্টে আমরা পড়বো তাকে বলা হয় ফিজিওলজি। ইজ দ্যাট ক্লিয়ার?
নেক্সট কি রয়েছে ইকোলজি, বাস্তুতন্ত্র, মানে পরিবেশ সম্পর্কে আমরা যখন পড়াশোনা করব, জীব ও তার পরিবেশ, তার পরিবেশের সঙ্গে জীবের কেমন সম্পর্ক, এছাড়া কি ইকোসিস্টেম, এছাড়া খাদ্য শৃঙ্খল, কিভাবে একটা গাছ সেই গাছটাকে কোনো একটা ধরো লোয়ার অর্গানিজম ঘাস ফড়িং সেখান থেকে গাছটাকে পাতাটা খাচ্ছে, সেখান থেকে শক্তি পাচ্ছে, তারপর সেই ওটাকে একটা ব্যাঙে খাদ্য হিসেবে গ্রহণ করছে, সে একটু উচ্চতর প্রাণী, তো সেখান থেকে সেটা খাবারটা শক্তিটা ট্রান্সফার হচ্ছে, তারপর ব্যাঙ থেকে সেটা সাপে ট্রান্সফার হচ্ছে, সাপ থেকে সেটা ময়ূরও ট্রান্সফার হচ্ছে, এইভাবে একটা নিম্নতর উৎপাদক থেকে নিম্নতর প্রাণী এবং সেখান থেকে উচ্চতর প্রাণীতে কিভাবে যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই কিন্তু বলা হচ্ছে কিন্তু আমার খাদ্য শৃঙ্খল। এই এবং এই যে শক্তিটা যাচ্ছে, শক্তির প্রবাহ দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস। শক্তির প্রবাহ কিন্তু একমুখী হয় সর্বদা। কি? উৎপাদক, উৎপাদক থেকে নিম্নতর খাদক, নিম্নতর খাদক থেকে উচ্চতর খাদক। কোনো সময় কিন্তু উচ্চতর খাদক থেকে নিম্নতর খাদকে আসবে না। কারণ কি? কারণ কোনোদিন কোনো ঘাস ফড়িং একটা ব্যাঙকে ধরে খেয়ে নেবে না। তাই না? সো এইজন্য শক্তির প্রবাহ সর্বদা কিন্তু একমুখী হয়। এরপরে কি রয়েছে জনসংখ্যা ও বাস্তুতন্ত্রের ভারসাম্য। জনসংখ্যা যে বাড়ছে এটা একটা গুরুত্বপূর্ণ মানে টেনশনের বিষয় আমাদের জন্য, এবং বাস্তুধর্মের ভারসাম্য তাতে কিভাবে বিঘ্নিত হচ্ছে, কি কি করলে সেগুলো ঠিকঠাক থাকবে সেই সম্পর্কে যে সমস্ত আলোচনা। পরিবেশ সংরক্ষণ, পরিবেশের সংরক্ষণ কেন করা দরকার সেই সম্পর্কে আলোচনা, এইগুলো সব কিন্তু ইকোলজির মধ্যে পড়ছে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা।